ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি ছায়েদা আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প, হঠাৎ দেখা। আসসালামু আলাইকুম। সেদিন দেখেছিলাম লাল বেনারসিতে, চোখে ছিল গাঢ় কাজল, মাথার চুলে ছিল সোনার টিকলি, বেনারসির আঁচলটা ঘোমটা দিয়ে তোলা ছিল মাথায়। বেশ মানিয়েছিল তাকে, একবার তাকালে চোখ ফিরিয়ে নেওয়া যায় না। চোখের দিকে তাকিয়ে বুঝলুম এত আয়োজনের মধ্যেও দৃষ্টিতে তার আগুন ছড়া শূন্যতা। সেই শূন্যতায় মরুভূমির মতো তৃষ্ণার্ত চোখ দুটো কিসের অপেক্ষায় ডেবে গিয়েছে ভেতরে, অদূরে চেয়ে আছে দিগন্তের লাল রঙের দিকে। সেই অঙ্কিতা যাকে দেখেছিলাম লাল বেনারসিতে, কপালে আঁকা ছিল টিপ, মাথায় তোলা ছিল লাল বেনারসির ঘোমটা, তাকে আজ দেখলুম বিধবার সাদা শাড়িতে। কেমন যেন বড্ড বেমানান লাগছে চোখে, আগের থেকে শুকিয়ে গেছে অনেক। চোখের নিচে পড়েছে কালি, বয়সের ছাপ পড়েছে ভাঁজ পড়া চামড়ার ভেতরে। সেই চোখ, মুখ, নাক, পাতলা ঠোঁটের এক পাশের কালো তেলটাও সব কিছু আগের মতোই আছে, একটু বদলায়নি। চুলগুলো ঠিক আগের মতো আছে, শুধু কপালের সামনের কয়েক গাছে চুল পাক ধরেছে। প্রথমেই তাকালুম চোখের দিকে, দৃষ্টিতে সেদিনের আগুন ঝরা শূন্যতা আর নেই। সেদিনের দৃষ্টির আড়ালের শূন্যতায় অপেক্ষা ছিল, হয়তো অপেক্ষার আড়ালে তিল তিল করে জমিয়ে রাখা আশাও ছিল। আজ এত বছর পর সেই চোখের দিকে হঠাৎ তাকিয়ে দেখলেও সেখানে শূন্যতা আছে ঠিকই, কিন্তু সেই শূন্যতায় আর আগুন ঝরছে না। সেই শূন্যতা কেমন যেন নিস্তব্ধ, নিস্পৃহ, নীরব। নেই অপেক্ষা, আশা আর হতাশাও। আজ কত বছর পর দেখা জানিনি। এক সময় না দেখার হিসেবগুলো গুনে গুনে রাখতাম, খাতায় অঙ্ক কষার মতো। হিসেব রাখতে রাখতে কখন যে ক্লান্তি ভর করল, বিষণ্ণতায় সে অন্ধকারে ডুবিয়ে দিল, বুঝতেই পারলুম না। সেই থেকে হিসেব রাখাটা ভুলেছি বহু বছর। আজকের দিনটা বড় মেঘলা, সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ক্লান্তিহীনভাবে। অদূরে লাগানো আমার হাতে রক্তজবা গাছে ফুল ফুটেছে, বৃষ্টির ফোঁটায় কেঁপে কেঁপে উঠছে তার পাপড়ি। সকালে স্টেশনে ট্রেন আসার কথা ছিল, সেটা লেট করেছে। সকালের ট্রেন আসবে দুপুরে। আমার কোনো কাজ ছিল না। বৃষ্টির বাতাসের ঝাপটায় উড়ে আসা গাছের কাঁচা পাতা ছড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মের যত্রতত্র। ভাবলুম পাতাগুলো কুড়িয়ে প্ল্যাটফর্মটা পরিষ্কার করে দিই। পাতা কুড়িয়ে প্রায় পরিষ্কার করে ফেলেছি, এমন সময় চোখ পড়ল প্ল্যাটফর্মের এক কোণায়। দেখলুম কে যে বসে আছে সাদা আঁচলে ঘোমটা মাথায়, পাশে একটা টিনের বাক্স। শাড়ির আঁচলে মুখটা এমনভাবে ঢেকে রেখেছি দেখা যাচ্ছে না। কাছে গিয়ে বললুম, আপনি ট্রেনের জন্য অপেক্ষা করছেন নাকি? ও শাড়ির আঁচল সরিয়ে মুখ তুলে তাকালো আমার দিকে। প্রথম দেখাতেই চিনতে পারল নাকি জানিনি। অনেকক্ষণ পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মৃদুভাবে কাঁপা গলায় বললে, রূপম? বললুম, হ্যাঁ। কতক্ষণ যে বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থাকলুম বলতে পারি না। ওই আমাকে প্রশ্ন করল, বললে, চিনতে পেরেছ? ম্লান হেসে বললুম, হ্যাঁ। কে? অঙ্কিতা। শ্রাবণের ঘুমুট বাঁধা অন্ধকারে ঝড়ো বাতাসে একটু করে ছেঁড়া চিঠির অংশ উড়ে এসে পড়ল আমার পায়ের কাছে। তখনও কি জানতাম তার দেখা পাওয়া সম্ভব হবে? হায়, আজ কি অবেলায় তার দেখা পেলাম। আমি জানতাম কোনো একদিন তার দেখা পাব, কোনো একদিন যখন সূর্যটা অস্ত যাবে, ও পারের আকাশে অন্ধকার ঘনিয়ে আসবে, নিমজ্জিত আধারে নিজের প্রতিচ্ছবি যখন দেখতে পাব না, তখন হয়তো তার দেখা পাব। আমি জানতাম তার দেখা পাব,
কিন্তু হায়, এমনভাবে তাকে দেখতে পাবো সেটা কি কখনো কল্পনা করছিলাম? আমি তাকে কল্পনা করেছিলাম বাসন্তী রঙের শাড়িতে, চোখের নিচে লেপ্টে যাওয়া গাঢ় কাজলে, পাতলা ঠোঁটের কোণায় ফুটে ওঠা এক চিলতে হাসিতে। হায় নিয়তি, আমি কি তাকে কখনো কল্পনা করেছিলাম সাদা শাড়িতে, বেদনায় লেপ্টে যাওয়া চোখের নিচের গাঢ় কাজলের লেখাতে, শুকে যাওয়া মৃত ঠোঁটের এক চিলতে শুষ্ক হাসিতে? কখনো না, কিন্তু নিয়তি হয়তো এভাবেই আমাদের দেখা মিলে রেখেছিল। জিজ্ঞেস করলাম, এখানে কি করে আসলে? স্মিত হাস্য মুখে অদূরে চেয়ে বললে, কাজের স্বার্থে কত জায়গা যেতে হয়, এখান আর সেখান বলতে কোনো কথা নেই। কি কাজ? মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলার কাজ, তাদেরকে নিজের পথ চিনে দেবার কাজ। নিজের আপন সত্তাকে ভুলে মেয়েরা নিজেকে খাঁচায় বন্দি পাখির মতো করে রেখেছে। তাদের সেই আপন সত্তাকে জাগিয়ে তোলার কাজ। চুপ হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। বুঝলাম নারী মুক্তির আন্দোলনে সে যোগ দিয়েছে। খানিক পর বুঝলাম কবে থেকে এই কাজে আসলে। সুজিত চলে যাওয়ার পর। খানিক থেমে কিছুক্ষণ পর আপন মনে বলতে থাকলে, সে অনেক বছর হলো। বিয়ের 2 বছর পর আমি যখন 5 মাসের অন্তঃসত্ত্বা রোড অ্যাক্সিডেন্টে সুজিত মারা পড়লে, শ্বশুরবাড়ির লোক ছিল পুরনো ধ্যান ধারণার। অপবাদ দিয়ে বললে অপয়া, রাক্ষসী, আরও কত কি উপাধি যে নামের সঙ্গে যুক্ত কইলে সেই সবের কথা এখন আর অত মনে পড়ে না। তুমি ভাবছ রাগ করে বুঝি তখন আমি চলে আসলুম? আরে না, ঠিক চলে আসলুম না, বিদায় করে দিল। তখন থেকে কি একটা যেন আমার ভেতরে গজে উঠছিল ধীরে ধীরে, ঠিক বুঝে উঠতে পারছিলুম না। সেই কি একটা যে আমার ভিতরের আলাদা একটা অংশ এতদিন চাপা পড়েছিল আবর্জনার নিচে, এখন সুযোগ পেতেই অঙ্কুর গজানো শুরু করেছে। সেটা বুঝতে আমার ঢের সময় লেগেছিল। মেয়ের জন্ম নেওয়ার অনেক পরে বুঝলাম আমি নেই। ঈশ্বর আমাকে নতুন জীবন দেখিয়ে দিলেন, আমিও সেই নতুন জীবনটাই বেছে নিলাম। এই পর্যন্ত বলে চুপ হতে রইল। বুঝলাম জীবন সংগ্রামে হাঁটতে হাঁটতে জয়ী হয়ে উঠেছে। নিজের ভেতরে গজে ওঠা সত্তাটা ভেঙে ফেলেছে নিয়ম বাঁধা সব শেকল, ছুঁড়ে ফেলেছে মুখোশের উপরের আবরণ। শুধু নিজের ভেতরে শেকলটা ভেঙে ফেলে আবরণটা টেনে উঠে ক্লান্ত হয়নি, এখন ভেঙে ফেলতে চাইছে সমাজের পায়ে বাঁধা শেকল। মুখোশটা ছিঁড়ে ফেলে দেখিয়ে দিতে চাইছে আসল চেহারা। বললুম, মেয়েও কি তোমার সাথে থাকে? হ্যাঁ, এতদিন সাথেই ছিল, এখন থাকে না। এলাহাবাদে ওর বিয়ে দিয়েছে বছর 3 আগে। আমার কথা জানতে চাইল, আমি এখানে কিভাবে স্টেশন মাস্টার হলাম, এই ভূত্রে জায়গায় কি করছি, এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যাচ্ছি না কেন, এই ভুতুরে জায়গায় কি করছি। সংক্ষেপে সব প্রশ্নের উত্তর করলাম। কিছুক্ষণ বৃষ্টি থেমেছিল, এখন আবার মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। ট্রেন আসতে বেশি সময় নেই। হাতে যখন আর মিনিট 10 সময় আছে, ওকে বসিয়ে রেখে ছুটে গেলাম বাইরে, রক্তজবা গাছটার কাছে। ফুল এসেছে অনেক। ফুলের ভারে গাছটার একটা চিকন ডাল নুয়ে পড়েছে মাটিতে। অনেকগুলো ফুল নিলাম। ভেজা শরীরে ওর হাতে যখন ফুল তুলে দিলাম, ও বিস্ময় নিয়ে তাকিয়ে রইল আমার দিকে। বললুম, তুমি রক্তজবা পছন্দ করো, ভুলিনি। স্টেশনের উধারটায় কয়েকটা গাছ লাগিয়েছিলাম অনেক আগে। প্রতি বর্ষাতে অনেক ফুল আসে, তেমনিভাবে ঝরে ঝরে পড়ে মাটিতে। কুড়িয়ে পর্যন্ত নেবার কেউ নেই। আমি মাঝে মধ্যে গিয়ে শুধু দেখতাম, কখনো ঝরে পড়া ফুল কুড়িয়ে তুলতাম, কিন্তু ফিরে আসবার সময় ওভাবে আবার ফেলে আসতাম। ফুলেরা হয়তো জানত এই অসময়ে দেখা হয়ে যাবে। ও আমার দিকে গাঢ় বিষাদ ভরা চোখে খানিক তাকিয়ে রইল। ঠোঁটের কোণায় এক চিলতে শুষ্ক হাসির আভাস ফুটিয়ে তুলে বলল,
রঙিন কাপড় ছেড়েছি সে অনেক বছর হলো। যদি নিজেকে রঙিন করার অভিলাষ মনে পুষে রাখতুম, তাহলে জীবনের গাছে রক্তজবা ফুটত তারও বহু আগে। এই নির্জন স্টেশনে ট্রেন আসে, তবে যাত্রী হয় না সবসময়। হঠাৎ হঠাৎ দু একজনের দেখা পাওয়া যায়। ট্রেন থামে, ট্রেনে যাত্রী উঠে, হুইসেল বাজে, ট্রেন আবার চলে যায়। আবার কখনো যাত্রী শূন্য স্টেশনে ট্রেন আসে, পতাকা নাড়ায়, কিন্তু সেদিন আর কেউ ওঠে না। ট্রেন রীতিমতো গন্তব্যে ছুটে চলে। কিছুক্ষণের জন্য ট্রেনের হুইসেলে গমগম হয়ে ওঠে সারা স্টেশন। ট্রেন চলে গেলে আবার নির্জনতায় ডুবে যায় চারিপাশ। নিস্তব্ধ নীরবতায় খা খা করে দিগন্ত। অঙ্কিতা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, পরনে সাদা শাড়ি, হাতে লাল টুকটুকে রক্তজবা। দৃষ্টি দূরের মেঘলা আকাশে নিবদ্ধ। মুষলধারায় বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দে শুনে ভাবলুম আকাশটা ফেটে বুঝি চৌচির হয়ে গেছে। বৃষ্টির শব্দে ঢাকা পড়েছে দূরের ট্রেনের হুইসেল। বৃষ্টিতে স্নান করে ধীর শরীরে ট্রেন যখন এঁকে বেঁকে এসে ঢুকেছে প্ল্যাটফর্মে, দূরের আকাশ থেকে দৃষ্টি সরিয়ে এনে আমার দিকে ফিরে বলল, তোমার ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করলুম না তো? তোমার ছেলে মেয়ে কয়টা? নেই। ও কেমন বিস্ময় নিয়ে চেয়ে রইল। ট্রেনের হাতল ধরে উঠতে যাবে এমন সময় বিশ্বাসের স্বরে ফের জিজ্ঞেস করল। ও কেমন বিস্ময় নিয়ে চেয়ে রইল। ট্রেনের হাতল ধরে উঠতে যাবে এমন সময় অবিশ্বাসের স্বরে ফের জিজ্ঞেস করল, সত্যি কোনো ছেলে মেয়ে নেই? মাথা নাড়িয়ে বললুম, না, নেই। ট্রেন ছেড়ে দিয়েছে। ও বসেছে জানালার পাশে। বাইরে থেকে তার হাতের অংশ দেখা যাচ্ছে। ট্রেনের গতি যখন বেড়ে চলেছে, ও জানালা দিয়ে মাথা বের করে তাকালো। বৃষ্টিতে ভেজে যাচ্ছে তার চুল, সেই দিকে খেয়াল নেই। ট্রেন ছুটে চলছে দ্রুত। হয়তো ওর গাল বেয়ে গড়িয়ে পড়ছে চোখের জল। বৃষ্টিতে ধুয়ে মুছে যাচ্ছে বহুদিনের জমানো ধুলোবালি। আমি তা অনুভব করলেও দেখতে পাচ্ছি না। কখন যে বৃষ্টি থেমে গেল, ট্রেনের হুইসেল থেমে গিয়ে কবে যে দূরে মিলিয়ে গেল ঠিক বুঝে উঠতে পারলুম না। বিহ্বলতা কাটিয়ে উঠতেই দেখিনি এক অসহ্য নীরবতা, নিঃসঙ্গতা, নিস্তব্ধতা, যেন দিগন্ত বিস্তৃত নির্জনতা জুড়ে খা খা করছে। অদূরে লাগানো রক্তজবা গাছটার দিকে তাকিয়ে দেখলুম, তখনও পাপড়ি থেকে জল ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মাটিতে। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই রইল। আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।